Hi everyone, good morning. This is your host Muhammad Khaled Jahangir. Hope you are having an amazing day. Autoimmunity Part 3D Series 4 Episode 61 Greens, Sulfur, Bright Colored Veggies. A typical meal I eat daily. ওয়ালস পালিও ডায়েট নীতি অনুসরণ করে তৈরি আমার একদিনের প্রচলিত একটি খাবার মেনু। আমার একদিনে একটি খাবার বা মিল, যেমন সকাল 6টা থেকে 8টা এর মধ্যে ব্রেকফাস্টে আমি খাই হচ্ছে সালাদ, তারপরে সকাল 10টা থেকে 12টা বা তার চেয়ে একটু বেশি এর মধ্যে লাঞ্চ, আর ডিনার বিকাল 3টা থেকে সন্ধ্যে 6টা এর মধ্যে। একটা খাবারের থেকে আরেকটা খাবারের মাঝখানে কোনো স্ন্যাক্স করি না। হ্যাঁ, যদি তবু খুব ক্ষুধার্ত হই লাঞ্চের পর, তাহলে আমি আমার ফ্রিজে রাখা এই সালাদের কিছু সালাদ থাকে, ওখান থেকে কিছু খেয়ে নিই। যদি ডিনারের পর খুবই হাংরি ফিল করি, ক্ষুধার্ত হই, তাহলে আমি সালাদ অথবা বেরিজ অথবা আধাটা পেয়ার অথবা ছোট ছোট টুকরা ওয়াটারমেলন কিউবস অথবা 3টা ছোট লাল গ্রেপস অথবা একটা আপেলের অর্ধেক। Salad in a bowl for a typical day. It is indeed my breakfast and snacks. It includes lettuce, cucumber, capsicum, 4 colors, beets, radish, tomatoes, red and ripen, onions, green chilies, cranberries dried, nuts mixed and unsalted, feta cheese and palm dried called prune. The plate shows my lunch and the bowl contains my dinner of a typical day. Panta rice মানে পান্তা ভাত 20%, chicken breast organ meat 20%, greens মানে dark green leafy vegetables 40%, mushroom, cabbage, red, green and other vegetables 20%. এটা আমার সালাদ ফর ওয়ান ডে। এই সালাদটা হলো একদিনের জন্য। এই প্লেটে খাবারটা দেখানো হচ্ছে ভাত, তরকারি, সবজি, শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগির ব্রেস্ট একসাথে পুরা প্লেট জুড়ে সারাদিনের জন্য এটা অ্যালোকেট করেছি। এটাকে 2 ভাগ করব, করে একটু বেশি অংশ দুপুরে খাবো আর কম অংশটা সন্ধ্যার আগেই খাবো। এখানে প্লেটে টোটাল খাবারটা অর্ধেক দেখানো হচ্ছে, অর্থাৎ এইটুকু হলো দুপুরে, আর বাকি খালি অংশটুকু অন্য একটা বাটিতে রাখা আছে, সেটা হবে রাত্রে। এটা হলো আজকের লাঞ্চ, 4 তারিখ মে মাস, দুপুর এটা, আর এই বাটিতে এটা হলো ইভিনিং ডিনার লাঞ্চ। সো ইউ সি ডিনার অ্যান্ড লাঞ্চ। এইখানে 3 চামচ, খাওয়ার যে চামচ আছে 4 চামচের থেকে বড়, কিন্তু তরকারির চামচের থেকে এটা ছোট। তরকারি চামচ আর আমার চামচ, যেটাতে আমি ভাত খাই। তো তরকারি চামচ না, আমার চামচটার 3 চামচ ভাত। ওকে, 3 চামচ ভাত পুরো প্লেটের তলায় ছড়িয়ে দিলাম, মানে একটা একটা করে ভাত হবে পুরো প্লেট জুড়ে। এটা হলো শাক, 1 বাটি শাক। এই যে বাটিটা লক্ষ্য করেন, এলো বাটি, বাটির উপর দিয়ে শাকটা দেখাচ্ছি। এখন এখান থেকে শাকটা আমার প্লেটে নিতে থাকি আর দেখাইতে থাকি। 1 চামচ, দেখতেছেন কিনা, 2 চামচ, চামচ ঠিক মতো হয় না, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ, 8 চামচ। তো দেখেন 8 চামচ শাক দিলাম। শাক মানে এটা আমি সবজি বলি, কিন্তু তরকারিটা কিন্তু ভিজা থাকবে, যে পানি সহ, কারণ আমরা খুব ড্রাই খাই বাংলাদেশে। তো আমার মানে শুষ্ক মুখ, শুষ্ক ঠোঁট, শুষ্ক নাক, এগুলো প্রবলেম আছে, এটাকে বলে গ্রেইনস প্রবলেম। সেই জন্য সব কিছুতে আমি পানি খাই। তো এইবার দেখেন শাক আর হচ্ছে ভাত, পুরা প্লেট উপচে গেছে, মানে এই হলো প্লেটের মাথা, খেয়াল করছেন, প্লেট উপচে গেছে। তো এই খাবারটা আমি
2 ভাগে ভাগ করব। ধরেন আজকে প্রোটিন কম, দেখি আমার ওয়াইফ যদি অন্য কোথাও প্রোটিন থাকে নিব, কারণ এই যে প্রোটিন এরকম 6 টুকরা মাংস হলো 4 আউন্স, তার মানে প্রায় 100 গ্রাম বাংলাদেশের ওজনে। এইটা খাইতে হয়, খাওয়া দরকার এরকম 4 4 8 আউন্স, হ্যাঁ 35 35 70 অথবা 25 25 50, আমার মনে 25 25 হবে। 25 গ্রাম প্রোটিন হবে 4 আউন্স চিকেন ব্রেস্টে। তো সারাদিনে 60 আউন্স দরকার, তো আমি 2 বারে অ্যাপ্রক্সিমেটলি 50 খাচ্ছি। আর বাকি সবজির মধ্যেও অনেক প্রোটিন আছে। সালাদটা খাই, সেই সালাদে অনেকগুলা বাদাম খাই, সে বাদামে প্রোটিন আছে, এবং ড্রাই ফুড খাই, সেখানেও প্রোটিন আছে। সো দিস ইজ মাই ফুড ফর এ ডে, একদিনের আমার মেইন খাবার। এর বাইরে হলো সালাদ, এটা আমার সালাদ, এই সালাদটা হলো একদিনের জন্য। এখন দেখাচ্ছি যে আধাটা পুরা প্লেটটা যে ভরছিলাম তার অর্ধেকটা আবার প্লেটে ছড়াই দিলাম। এইভাবে প্লেট দেখেন এখন ভর্তি দেখা যায়, তখন এই পর্যন্ত হয়ে গেছিল, তো এখন না, এখন সমান সমান প্লেটের তলায়। দেখলে কিন্তু যথেষ্ট খাবার মনে হবে, অর্থাৎ আমার ব্রেইনকে আমি বুঝাচ্ছি যে দেখো তোমাকে আমি অনেক খাবার দিচ্ছি। এই খাবার যদি অল্প অল্প করে নিতাম তাহলে আমি এইটা ডাবল খাইতাম। আর এটা হলো আমার রাত্রের জন্যে, মানে আফটারনুন বা ইভিনিংয়ে 2টা আমার ওয়াইফের থেকে ধার করে নিয়েছি 3টা মুরগির মাংসের টুকরা, এটা রেখে দেবো ফ্রিজে। অর্থাৎ আপনি যা খাবেন একদম হিসাব করবেন অ্যাকুরেটলি। এইটা হইলো চা, লাঞ্চের একটা পার্ট। আগে দেখাইলাম ভাত, শাক, মাংস, সবজি, আর এইটা দিয়ে আমার লাঞ্চ শেষ হবে, কোর্স কমপ্লিট। এখানে কি আছে, পানির মধ্যে আধা কাপের উপরে একটা টি ব্যাগ দিলাম, ছুরি চামিচ, এটা হলো আমার মেইন। এখানে 8 চা চামচ পরিমাণ বাটার, প্রত্যেক চায়ে 1 চামচ পরিমাণ বাটার দিই। এর সাথে থাকে সামান্য দুধ, দুধটা দেখাইতে পারতেছি না। এই হলো 1 চা চামচ পরিমাণ বাটার, 1 কিউব। এটা পানির মধ্যে যাবে, তো নাড়া দিতে, যেহেতু দুধ নাই তো এটার মধ্যে পানি দিতেছি, পানিটা ঢালতেছি। আমার দুধ, পানি, লাস্টলি এই হলো একটা চকলেট, ডার্ক চকলেট 1 কিউবের, এই যে একটা কিউব দেখতেছেন, আধাটা দিলাম ডার্ক চকলেট। 85% কোকোয়া, 3 গ্রাম সুগার, মানে অনেক সুগার আছে, কিন্তু এটা দেই কারণ এটার মধ্যে পলিফেনল আছে, যেমন চা বা কফিতে পলিফেনল আছে, চকলেটও আছে। এই হলো চা, ফাইনালি কালো রং ধারণ করছে বিকজ অফ চকলেট। Wahls Protocol Diet Cheat Sheet: Greens, Sulfur, Bright Color, Veggies and Organ Bean. Wahls Protocol Diet Cheat Sheet গাঢ় সবুজ শাক, সালফার সবজি এবং উজ্জ্বল রঙের সবজি। The Wahls Protocol Wahls Diet চিট শিট, এটা হলো ওয়ালস পালিও ডায়েট লেভেল 2, এটা ফুড পিরামিড। শুরুতেই ফাউন্ডেশন হচ্ছে এইগুলা অ্যাভয়েড করতে হবে বা এলিমিনেট করতে হবে। তারপরে ফাউন্ডেশন হচ্ছে অল ভেজিটেবলস, 3 কাপ গ্রিন, 3 কাপ সালফার, 3 কাপস কালার্ড ভেজিটেবলস। এটা লেভেল 1 হিসেবে ধরি আমি। লেভেল 2তে মাংস, মাছ, তারপরে হচ্ছে অর্গান মিটস, সিডস, নাটস, ফার্মেন্টেড ফুডস, seaweeds, healthy fats, oils. তো স্টেপ 1 ফার্স্ট হচ্ছে let us eliminate, আমরা প্রথম এলিমিনেট করব, কিছু খাবার আমরা বাদ দিব, খাবো না। কি কি? গ্লুটেন, প্রসেসড ফুড, এগস মানে ডিম, প্রক্রিয়াজাত খাবার, ডিম, দুগ্ধজাত খাবার, সুগার, হারাম, সয় প্রোডাক্টস, বাংলাদেশে সয়াবিন তেল, সেটাও আমাদের বাদ দিতে হবে। গ্রেইনস এন্ড লেগুমস মানে আমাদের ভাত, আটা, ময়দা, জব, ওট, ইভেন লেগুমস মানে হচ্ছে সিম, হচ্ছে বিনস, যত ধরনের, এগুলো খুব ভালো জিনিস। তারপরে উনি বলছেন
বাদ দিতে হবে। সো আমরা চলুন বাদ দিই। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করব। কি কি দেখেন, আমরা একদম ভাত খাচ্ছি না, কিন্তু সেই পরিবর্তে আমরা 9 কাপ বা 9 থাল এই সবজি খাবো। মাথা ঘুরে যাবে, মাথা ঘোরাবেন না, একটা উপায় হবে। কারণ আমাদেরকে তো অটো ইমিউন থেকে বাঁচতে হবে, আমাদেরকে ক্যান্সার থেকে বাঁচতে হবে, আমাদেরকে ক্রনিক ডিজিজ থেকে বাঁচতে হবে। তো আমাদের কি অবজেক্টিভ? আমাদের ক্যান্সার আছে, অটো ইমিউন আছে, ক্রনিক ডিজিজ আছে। যদি আপনারা চান তাহলে আসেন, আর যদি না চান যেভাবে আছেন সেভাবেই থাকেন। গ্রুপ 1 3 কাপ ডেইলি ডার্ক লিফি গ্রিনস, গাঢ় সবুজ শাক, কেইল শাক, কলার্ড শাক, স্পিনাক বা পালং শাক, সুইচ শার্ড, মাস্টার্ড গ্রিনস মানে সরিষার শাক, এটা পুঁই শাক বাংলাদেশের, সরিষার শাক, মূলা শাক বাংলাদেশে, আবার আমাদের এশিয়াতে আছে কচু শাক, বাংলাদেশে এটা প্রচুর হয়, কলমি শাক হয়, লেটুস এবং রোমেন, এটা সালাদে খেতে হবে। গ্রুপ 2A, গ্রুপ 2 কে আমরা 3টে ভাগে ভাগ করেছি। গ্রুপ 2 মনে রাখবেন সালফার, এতে হলো ক্রুসিফেরাস ভেজিটেবলস, অর্থাৎ সালফার রিচ ক্রুসিফেরাস ভেজিটেবলস। বাঁধাকপি, এটা যেমন সবুজ গ্রিনেও পড়ে, এটা কিন্তু ক্রুসিফেরাসে আসছে। ক্যাবেজ মানে বাঁধাকপি, ফুলকপি, বক চয়, ব্রকলি, ব্রাসেল স্প্রাউট, টার্নিপ মানে শালগম, মূলা বিভিন্ন ধরনের। তো গ্রুপ 2B, বিতে হচ্ছে সালফার রিচ অনিয়ন এবং গার্লিক। এখানে আমি অনুমানে লিখছি হাফ কাপ, কিন্তু অ্যাকচুয়ালি হাফ কাপ না, এটা 1/4 খাওয়া দরকার। 1/4 শুধু পেঁয়াজ এবং রসুন, আমি এর সাথে আদা মিলাই, আমি আরো অন্যান্য মশলাও নিয়ে আসি। গ্রুপ 2C 3 নম্বরে হচ্ছে সালফার রিচ মাশরুম, যেটা বাংলাদেশে আমরা খাওয়া চিনি না। এইটা কি বলবো, এটা ক্যান্সারের জন্য কার্যকর, অটো ইমিউনে তো খুবই কার্যকর। আমি বলতে পারি আমি ফেব্রুয়ারি থেকে ফুল ফ্লেজেড এটা ফলো করার চেষ্টা করছি, কিন্তু ভিন্নভাবে। তা আমার পেটের যে প্রবলেম ছিল গ্যাস্ট্রিক, সেটা নাই, কনস্টিপেশন ছিল, সেটা এখন সফট 4 নম্বর আইটেমের মতো সাত এবং সবুজ। তো আমার এই প্রবলেম চলে গেছে, স্টিমুলেশনে কোনো প্রবলেম হয় না। এবার 3 নম্বর গ্রুপে যাই, সেটা হলো ব্রাইটলি কালার উজ্জ্বল রঙের শাকসবজি এবং ফল। বিট, গাজর, টমেটো, পাকা টমেটো কিন্তু ক্যান্সারের জন্য খুবই কার্যকর। ক্যাপসিকাম, মিষ্টি আলু, আমাদের দেশে মিষ্টি আলু মানে গরিবের খাবার, নো, মিষ্টি আলুই হচ্ছে আমাদের ভাতের পরিবর্তে আমরা খাবো। পার্পল বা রেড ক্যাবেজ, দারুণ একটা আর লাল শাক বাংলাদেশের। এবার এটা হচ্ছে 3A ব্রাইট কালারের সবজি, 3B ব্রাইট কালারের ফল বলতে উনি শুধু বেরি ফলের কথাই বলছেন। অল বেরিজ, যেমন ব্ল্যাকবেরিজ, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, রাসবেরিজ এবং ক্র্যানবেরিজ। এই ফলগুলো একটা নির্দিষ্ট সময়ে 15-20 দিন বা 1 মাস এর বেশি থাকে না। তো আমি কি করি, আমি এটা সবসময় ফ্রোজেন সেকশনে গিয়ে লিটল আলদি, ওয়ালমার্ট, এটা ফ্রোজেন সারা বছরই পাওয়া যায়। ফ্রোজেনটা একটু ঝামেলা, কিন্তু তারপরেও কি হবে, ফ্রোজেনটাও খুবই কার্যকর। আমি পড়াশোনা করেছি, করে আপনাদেরকে বলছি। কাঁচার সময় তো খাবেন, কাঁচা যখন পাওয়া যায়, আর যখন অনেক দাম হয়ে যাবে তখন আপনার ফ্রোজেন সেকশন থেকে নেবেন, খুব কম দাম। মনে রাখবেন, আমাদেরকে বাজার করা শিখতে হবে, ইকোনমি এবং এফিসিয়েন্সি। কারো উপর নির্ভর করবেন না, নিজে পাক করবেন। যদি আপনি রোগী হন তারপর আপনি খাবেন, এটা আপনার উপর। আমার 2021 থেকে সালাদ খাওয়া শুরু করেছি, 2023 অক্টোবর নভেম্বর থেকে এই গ্রিন গুলা শুরু করেছি, ফেব্রুয়ারি থেকে একদম ফুল ফ্লেজেড এই ওয়াজ প্রোটোকলের সবজি খাচ্ছি। আমার এর সাথে আমি প্রোটিন রাখছি, প্রোটিন এখানে দেখাই নাই, যেমন অর্গান মিটস, কলিজা, গিলা, চিকেন ব্রেস্ট, চিকেন থাই মোটামুটি, আর গরুর হচ্ছে কলিজা। এবার ডক্টর টেরি ওয়ালসের কথাগুলো বলছি, শুনুন। জানুয়ারি 2008 আসে, আমি প্রথম 2 সপ্তাহ ট্রমেটিক ব্রেন ক্লিনিকে যাই। শুধু রোগী দেখছিলাম, সবকিছু ঠিক আছে বলে মনে হলো। আমার বিশ্বাস ছিল যে আমি নতুন দায়িত্ব পালন করতে সক্ষম হব। আমি আমার হেলান দেওয়া চাকাওয়ালা চেয়ার থেকে সবকিছু দেখছিলাম এবং আমার কাজগুলি সম্পন্ন করছিলাম। 3য় সপ্তাহের 2য় দিন, অর্থাৎ কর্মদিবস, সোমবার, আমি ঘুম থেকে উঠলাম, কর্মস্থলে গেলাম, রোগীদের পরীক্ষা করলাম, নোট নিলাম, বসলাম, পুনরায় পরের রোগী দেখলাম, পরীক্ষা করলাম, নোট নিলাম, এবং দিন শেষে মনে হলো, আরে ওটা তো তেমন খারাপ কিছু ছিল না। সপ্তাহ শেষে যে কি বলছে, টেরি মনে হচ্ছে তুমি কাজটি পারবে, সবকিছু ঠিকঠাক মতোই চলছে। টেরি উত্তরে বললেন, হ্যাঁ, আমি কাজটি করতে পারবো। 2য় সপ্তাহ শেষেও তাই মনে হলো। আমরা এভাবে 5 সপ্তাহ একটানা কাজ করলাম।
আমি অনুভব করলাম যে আমার অধিকতর কর্মশক্তি আছে। আমি পরিষ্কারভাবে চিন্তা শক্তি কাজে লাগাতে পারছিলাম। আমি আমার ভাবনা চিন্তায় এবং মনোযোগে যথেষ্ট স্পষ্টতা অনুভব করছিলাম। এবার আমি খাড়া হয়ে প্রচলিত সাধারণ চেয়ারে বসতে চাইলাম। আমি চাইলাম পরিবারের সবার সাথে খাবার টেবিলে চেয়ারে বসে রাতের খাবার খেতে, এবং আমি তা পারলাম। সাপার বা রাতের হালকা খাবার খেলাম। উহা ছিল বিরাট ব্যাপার, একটি সাংঘাতিক ঘটনা। ওটা ছিল জানুয়ারির শেষ দিন। ফেব্রুয়ারিতে আমার ফিজিক্যাল থেরাপিস্ট বললেন, টেরি, আপনি তুলনামূলক শক্তিবান হচ্ছেন ধীরে ধীরে। আমরা আপনাকে আরো একটু উপরের দিকে ব্যায়াম করতে দেব। তারপর থেকে আমি একবার সকালে একবার বিকালে ব্যায়াম করতে লাগলাম। আমি মনে করি ইহা ছিল সম্ভবত ফেব্রুয়ারির শেষ দিকে, যখন সিদ্ধান্ত নিলাম যে আমি একটি চিঠি ডাক বাক্সে ফেলব। অফিসে আমার হাঁটার একটি ছড়ি আছে। আমি আমার কোটের পকেটে চিঠিটি ঢোকালাম। আমি হাঁটার লাঠিটি নিই। যখন আমি হলের পাশ দিয়ে হেঁটে চললাম এবং 40 গজ হাঁটলাম, চিঠিটি ডাক বাক্সে রাখলাম, তখন আমার সহকর্মীগণ জোরে বলে উঠলেন, ডাক্তার ওয়ালস, আপনি কি হাঁটছেন? ব্যাপার কি? ওইটা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তারপর এপ্রিল মাসে আমি আমার বসের সাথে দেখা করতে যাচ্ছি। তিনি হলেন বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের প্রধান। ইহা প্রতি 2 বছর পর পর করতে লাগে। ওই সময়টাতে আমি ভিএ হাসপাতাল চত্বর ঘুরতে পারি কোনো লাঠি ছাড়াই। তবে বসের অফিসে যেতে হলে আমাকে প্রায় 8 মাইল দূরত্ব হাঁটতে হবে, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা বেয়ে, প্রথমে নিচের দিকে, পরে উপরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর। সেটি হাঁটার জন্য একটু বেশি হয়ে যাবে মনে হলো। পরিবর্তে আমি স্কুটার নিয়ে রওনা হলাম। উহা বেশ কয়েকদিন ব্যবহার করা হয় নাই। স্কুটারে উঠলাম, ওইটির ব্যাটারি আয়ু ফুরিয়ে গেল। তাই আমি স্কুটারটিকে ঠেলতে ঠেলতে পাহাড়ের উপরে নিয়ে গেলাম। তারপর চত্বরে ঢুকার সদর দরজায় যেতেই ওইখানে সিকিউরিটি কাজে নিয়োজিত ভদ্রলোক বললেন, পেশেন্ট মোবিল ডেকে দেব কি? তবে ওটি এসে পৌঁছাতে প্রায় 20 মিনিট লাগতে পারে, ভদ্রলোক আমায় জানালেন। এমনিতেই আমি দেরি করে ফেলেছি, তাই সিদ্ধান্ত নিলাম স্কুটারটি পাশে রেখে হেঁটে যাব বাকি পথ। আমি বসের অফিসের কাছে পৌঁছলাম। আমি তেমন দেরি করি নাই, কিন্তু বসের সেক্রেটারি আমাকে ভর্ৎসনা করলেন ওই সামান্য দেরি হওয়ার জন্য। আমি তাকে বোঝাতে চেষ্টা করছিলাম যে আমার স্কুটার নষ্ট হয়ে গেছিল, হেঁটে এসেছি। ঠিক ওই সময় ডক্টর রথম্যান চলে এলেন। তিনি বললেন, ও তুমি পেশেন্ট মোবিলের জন্য অপেক্ষা করছিলে? উত্তরে বললাম, না না, আমি স্কুটারটি ধাক্কা দিতে দিতে টিলার উপরে উঠেছি, তারপর আমি হেঁটে আপনার এখানে এসেছি। তিনি বললেন, তুমি কি করেছো? আমি তাকে আমার ইলেকট্রিক্যাল থেরাপি ডিভাইসটি দেখালাম। আমি কি কি করছিলাম তার একটা বিস্তারিত ব্যাখ্যা দিলাম। তিনি বললেন যে তিনি এই আশ্চর্যজনক ভালো কিছু ঘটবে তার আশা করেন নাই। তারপর তিনি চাইলেন আমি যেন বিষয়টির উপর একটি কেস রিপোর্ট লিখি। হ্যাঁ, উহা ছিল আমার নিজের উপর একটি কেস স্টাডি। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করতেই বললেন, হ্যাঁ, ওটা তোমার নিজের উপর। তিনি বলে চলেছেন, তুমি তোমার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের সাথে এবং ফিজিক্যাল থেরাপিস্টের সাথে মিলে রিপোর্টটি তৈরি করবে। তারপর আমি লেখাটি তৈরি করলাম। ওইটি পরে তিনি বললেন, আমি চাই তুমি একটি সেফটি ও ফিজিবিলিটি স্টাডি তৈরি করো, যাতে অন্যরা যাদের প্রোগ্রেসিভ এমএস রোগটি আছে তারা যেন তুমি যা যা করছো ঠিক তেমনি তোমার মতোই পদ্ধতিটি বাস্তবায়ন করতে পারে। তুমি কি কাউকে আঘাত করেছো? ইহা কি নিরাপদ ছিল? ওটার প্রভাব কিরকম ছিল? পুনরায় আমি বললাম, আমি যেসব গবেষণা করি তোমার উল্লেখিত ওই রকম গবেষণা কিন্তু আমি করি না। আমি রোগ নির্ণয় সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি নিয়ে কাজ করি। সে জোর দিয়ে বলল, আমি তোমাকে বিজ্ঞ ও বিশ্বস্ত পরামর্শদাতা জোগান দেব। সে আরো বলল, তুমি যা করেছো তা অত্যন্ত উল্লেখযোগ্য। সে আক্ষরিক অর্থে আমার কর্মের ব্যাপকতা দেখতে পেয়েছিল, কারণ ওই ব্যক্তিটি ইতিপূর্বে ঘটা আমার সব কাজ কাম দেখেছে। হ্যাঁ, তখন আমার চলছিল খুবই দুর্দিন, একেবারে সবচেয়ে খারাপ সময়কাল। কর্মক্ষমতা একেবারে সর্বনিম্ন পর্যায়ে ছিল। সে আমাকে জানতো অধিকতর খারাপ সময়ে আমি কিরূপ কাজ করেছি। সে আমার আশ্চর্যজনক পুনরুদ্ধার সময়টিকেও দেখেছে। সে ছিল একজন রিউমেটোলজিস্ট। সে অটো ইমিউন রোগ সম্পর্কে খুব ভালো ওয়াকিবহাল ছিল। সৌভাগ্যবশত সে আমাকে মেন্টরস জোগাড় করে দিল। প্রোটোকল বা গবেষণাপত্রটি পরিচ্ছন্ন রূপে তৈরি করতে আমার প্রায় 1 বছর লেগেছিল। অ্যাস্টন এমব্রি তার নন প্রফিট প্রতিষ্ঠানের ফান্ড থেকে উদ্যোগ শুরু করতে প্রয়োজনীয় কিছু অর্থ দিয়েছিলেন। ইলেকট্রিক থেরাপি ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান 20টি ডিভাইস সাথে কিছু খুচরো যন্ত্রপাতি আমাদেরকে দিয়েছিলেন, যাতে আমরা ডিভাইসগুলি ব্যবহার করতে পারি। একজন পিএইচডি ছাত্র আমার এক মেন্টরের সাথে কাজ করতেন। আমি তাকেও পেয়ে গেলাম।
আমার টিমে। ছাত্রটি তার থিসিস আমাদের গবেষণালব্ধ তথ্য ও তত্ত্ব ব্যবহার করে লিখেছিল। আমরা স্টাডিটি শুরু করলাম এবং তা ছিল বিস্ময়কর। আমাদের প্রতিষ্ঠানে প্রাইমারি এবং সেকেন্ডারি প্রোগ্রেসিভ মাল্টিপল স্ক্লেরোসিস রোগী ছিল, যাদের গড়পড়তা ধরনের শারীরিক বৈকল্যতা ছিল। যেমন ধরুন, তাদের কেউ ছড়ি ব্যবহার করত, আবার কেউ ওয়াকার ব্যবহার করত। এই ছড়ি এবং ওয়াকার এই দুইটার মাঝামাঝি চলাচল করার লোকজনই ছিল আমাদের রোগীগণ। বেজলাইনে তাদের গুরুতর মাত্রার ফ্যাটিগ বা অসারতা ছিল। রোগীগণ স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট মেনে চলতেন। আপনি জানেন যে তাদের খাদ্য তালিকায় ছিল প্রতিদিন 1 সার্ভিং ফল, 1.5 সার্ভিং সবজি, 5 সার্ভিং শস্যদানা ও দুগ্ধজাত খাবার, অনেক অনেক ভাজা পোড়া খাবার, অনেক অনেক প্রক্রিয়াজাত খাবার। সেই সব রোগীদেরকে আমরা মূলত ওয়ালস ডায়েটে অভ্যস্ত করলাম খুব সফলভাবে। তারপর ধ্যানমগ্নতা ও মেডিটেশন প্রোগ্রাম শুরু করলাম। একটি ব্যায়ামের রুটিন ধরিয়ে দিলাম। পেশির ইলেকট্রিক্যাল স্টিমুলেশনও শুরু করে দিলাম। লক্ষ্য করলাম তাদের ফ্যাটিগ বা অসারতার মাত্রা বৈশিষ্ট্যপূর্ণভাবে কমে গেল। তাদের জীবনের মান উন্নতি ঘটল। আপনি যদি অতিরিক্ত ওজনধারী হন, আপনার ওজন দ্রুত লয়ে কমবে। সত্যিকার অর্থে আমাকে সেফটি রিপোর্টস লিখতে হয়েছিল। আমাকে সকল স্টাডির উপর সেফটি রিপোর্টস লিখতে হয়েছিল, কেননা রোগীদের মাঝে অতি স্থূলকায় ব্যক্তি ছিলেন যারা অতি দ্রুত ওজন কমিয়েছিলেন। তবে রোগীদের মধ্যে একজনও আন্ডারওয়েট বা ওজনের কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে নিচে ছিলেন না। অর্ধেক রোগী বৈশিষ্ট্যপূর্ণ উন্নতি লাভ করেছেন তাদের হাঁটা বিষয়ক ক্রিয়াকলাপে। কারণ আপনার যদি সেকেন্ডারি প্রোগ্রেসিভ মাল্টিপল স্ক্লেরোসিস রোগটি থাকে, আপনি পূর্ব থেকে অনুমান করতে পারেন যে আপনার হাঁটার ধরনে 10 থেকে 20% অধিকতর খারাপ হতে পারে। ওই ধরনের লোকদেরকে আপনি অনেকটা ভালো হতে দেখবেন না, আপনি হয়তো কিছুটা কম খারাপ হতে দেখবেন। ঔষধ সেবনে রোগটি কিছুটা ধীর গতিতে খারাপ হতে থাকে, কিন্তু আপনি কখনো রোগীগণের অবস্থার উন্নতি হতে দেখবেন না। আমরা 19 জনকে স্টাডি গ্রুপে রাখলাম। তারা ছিল স্থিতিশীল এবং বিস্ময়কর। তাদের অর্ধেক চিকিৎসাগতভাবে গেইট সমস্যার অর্থপূর্ণ উন্নতি লাভ করেছিল। উহা ছিল অত্যাশ্চর্য। এবার ধ্রুব বলছেন, রোগীগণ কত সময় ধরে ওয়ালস প্রোটোকল মেনে চলেছেন? ডক্টর টেরি উত্তর দিচ্ছেন, উহা ছিল 1 বছর ধরে চলমান একটি গবেষণা। টেরি বলে চলছেন, আমি এখনো ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে থাকি। আমি রাজ্যের কোনায় কোনায় যাই এবং লোক সংগ্রহ করে থাকি। আমি ছোট্ট লেকচার দিই নির্দিষ্ট জনগোষ্ঠীর উদ্দেশ্যে। আমি শহরের আগের অংশগ্রহণকারীগণের কাছে ছুটে যাই। পূর্বেকার অংশগ্রহণকারীগণ কথা বলতে দাঁড়িয়ে পড়েন। তারা যোগদানকারী লোকদের উদ্দেশ্যে বলেন তাদের অভিজ্ঞতার কথা এবং কেমন করে প্রোটোকলটি কাজ করছে, কেমন করে তাদের জীবনকে বদলিয়ে দিয়েছে। তারা এও বলেন, যদি আমি নিয়মাচার থামিয়ে দিই, যেমন আমি ডায়েট অনুসরণ না করি, আমার ফ্যাটিগ পুরো মাত্রায় ফেরত আসে, আমার হাঁটার চলন বা চলাফেরা অবনতির দিকে চলে যায়। তাই নিয়মাচারটি আমি ধারাবাহিকভাবে নিরন্তর করে চলেছি, কোনো থামাথামি নাই। প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর। ইহা এখন একটি জীবন যাপন প্রণালী। ইহা তাদের জীবন। ওদের মাঝে একজন 70 বছরের বৃদ্ধা রয়েছেন, যিনি সবচাইতে বয়োবৃদ্ধা, এবং তিনি নাচের অনুষ্ঠানে নিজের দলের হয়ে এখনো নেচে থাকেন। অন্য আরেকজন মহিলা যার সাথে আমার যোগাযোগ রয়েছে, তিনি এখন পর্যন্ত খণ্ডকালীন কাজ করেন। তার নাতি নাতনি আছে যাদের সাথে তিনি খেলেন, মজা করেন। টিলা, পাহাড়, জঙ্গলে পদব্রজে দীর্ঘ পথ হাঁটেন। তিনি তার প্রিয় কুকুরটিকে সাথে নিয়ে 5 মাইল হাইক করেন বা পদব্রজে হাঁটেন। ইহা মজার ব্যাপার, যেমন আমাদের পুনরুজ্জীবন সভাতে ঘটে থাকে। আপনি আক্ষরিক অর্থে লোকদেরকে তাদের পূর্ণাঙ্গ জীবন ফিরিয়ে দিচ্ছেন। ধ্রুব কথা বলছেন, আমি চাই আপনি 1 সেকেন্ডের জন্য বিস্তৃত দৃশ্য ছোট করে দূরে দৃষ্টি ফেলুন। আমি জানি আপনি আপনার গল্প বলেছেন, কিন্তু যেহেতু আমাদের বহু দর্শক শ্রোতা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলুন, যাদের ক্রমবর্ধমান মাল্টিপল স্ক্লেরোসিস আছে, যে সকল মানুষের MS নাই, তবে অন্য ধরনের অটো ইমিউন রোগ আছে, তারা ওয়ালস প্রোটোকল মেনে চললে উপকার পাবেন কি? তাদের রোগের উপশম কি হবে? তাদের ব্যাপারে একটু বলুন। কেননা আপনি লক্ষ্য করেছেন যে ওয়ালস প্রোটোকল মাইটোকন্ড্রিয়া স্বাস্থ্যের কারণসমূহের মূলে আঘাত করে। তাছাড়া ওইটি অ্যাড্রেস করে বা সম্বোধন করে পেটের পীড়া, পুষ্টিহীনতা, প্রদাহজনিত সমস্যাগুলি। প্রোটোকলটি শুধুমাত্র MS ঠেকাতে বা রোগ মুক্তির জন্যই পরিকল্পিত হয় নাই। যেসব লোকদের ভিন্ন শারীরিক সমস্যা আছে, তারা আমূল পরিবর্তন দেখতে পেয়েছেন।
আপনি কি দয়া করে সেগুলোর একটা তালিকা বর্ণনা করবেন? টেরি বলে চলেছেন, ভিএ দেখেছিল আমি কি করছিলাম। আমাকে প্রাইমারি কেয়ার ক্লিনিক, যার নাম মাইক ব্রেইনার ক্লিনিক, সেখান থেকে সরিয়ে নেওয়া হলো যাতে আমি আমার নিজের নতুন ক্লিনিক স্থাপন ও উদ্বোধন করতে পারি, যার নাম থেরাপিউটিক লাইফস্টাইল ক্লিনিক, এবং আমাকে পুরোদস্তুর নিজের মতো করে ঢেলে সাজাতে বলল, যা পরবর্তী সময়ে ওয়ালস প্রোটোকল বলে নামকরণ করা হলো। তবে আমি জানতাম যে ওই নামে ডাকা যাবে না যতক্ষণ আমি ভিএ ক্লিনিক্স এর অধীন থেকে কাজ করব। সেখান থেকে ব্যথা নিরাময়, প্রাথমিক যত্ন নেওয়া থেকে অবসাদ, ব্রেইন ফগ, সব ধরনের জটিল ও কঠিন রোগীগণকে আমার নতুন ক্লিনিকে রেফার করতে বললাম আমাকে সব কঠিন ও জটিল কেসগুলি তোমরা দাও। কিছু আমরা পেলাম, অত্যন্ত শুভ ফল পেলাম। তারপর রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করলো। একসময় বন্যার পানির মতো অসংখ্য রোগীর ঢল নেমে এলো। আমি নতুন রূপে ক্লিনিক ঢেলে সাজালাম। আমি চাইনি অধিক রোগী সত্ত্বেও যেন রোগীদেরকে লম্বা সময় অপেক্ষা করতে না হয়। তাই আমরা ছোট ছোট দলগত সাক্ষাৎ থেকে বড় দলের রোগীদেরকে সাক্ষাৎ ব্যবস্থা করলাম, যা ছিল মূলত শ্রেণীকক্ষের মতো। আমরা যেসব সমস্যাগুলি দেখেছি তা হলো, যেসব রোগীদের ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগ ছিল তাদের ছিল একাধিক দীর্ঘমেয়াদী রোগ। তাদের মধ্যে অধিকাংশ ছিল পঙ্গু এবং তারা ফুড স্ট্যাম্পের উপর নির্ভরশীল ছিলেন। ফুড স্ট্যাম্প হলো অঙ্গরাজ্য সরকারি সম্পূরক পুষ্টি সহায়ক কর্মসূচি, যার আওতায় সর্বনিম্ন আয়ের নাগরিকগণ যারা নির্বাচিত হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারেন তারাই শুধুমাত্র এই সুবিধাটুকু পেয়ে থাকেন। ওই সকল দীর্ঘমেয়াদী রোগীগণের প্রধান অভিযোগ সমূহ হলো ধারাবাহিক সিভিয়ার অবসাদ বা ফ্যাটিগ, ব্যথা এবং ব্রেইন ফগ। তাছাড়া রোগীগণের ছিল ডায়াবেটিস, স্থূলতা, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, লুপাস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, উদ্বেগ, বিষণ্ণতা, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ট্রমেটিক ব্রেইন ইনজুরি ইত্যাদি। তাদের বিভিন্ন ধরনের সমস্যা। আমরা তাদের চিকিৎসা দিয়েছি মূলত মাইটোকন্ড্রিয়ার সমস্যা সমাধান করতে, অর্থাৎ আমরা মাইটোকন্ড্রিয়াকে সুস্থ করার চেষ্টা করেছি, আর ওরা যখন হয়েছে এই সকল রোগ সুস্থ হয়ে গেছে। আমরা তাদের একটি মৌলিক সাপ্লিমেন্ট মিশ্রণ, অর্থাৎ বেশ কিছু সাপ্লিমেন্টের একটি ককটেল ব্যবস্থাপত্র দিই, যা মাইটোকন্ড্রিয়া সুস্থ করতে সহায়তা করেছিল। আমরা তাদেরকে ওয়ালস ডায়েট দিয়ে থাকি। রোগীদের জন্য একটি মাংস খাদক ভার্সন, মিট ইটিং ভার্সন এবং আরেকটি নিরামিষ খাদক ভার্সন, অর্থাৎ ভেজিটেরিয়ান ভার্সন। তাদেরকে আমরা বাজার করার কৌশল, খাবার পরিকল্পনা কৌশল শিখিয়ে থাকি। মনে রাখবেন, ওই সকল লোকেরা ফুড স্ট্যাম্পের উপর নির্ভরশীল থাকেন আমেরিকার মধ্য পশ্চিম অঞ্চলে, গ্রামীণ মিসৌরি এলাকায়, সদাই করেন ছোট্ট মুদি দোকানে। যদিও তারা ক্লান্ত অবসন্ন, তাদের অসাধারণ সাফল্যতা আছে। লোকেরা ক্লিনিকে আসবেন, তাদের কর্মশক্তির উন্নতি ঘটছে, তাদের মেজাজের উন্নতি হচ্ছে, তাদের মস্তিষ্কের স্পষ্টতার উন্নতি হচ্ছে, তাদের ওজন কমতেছে, তাদের রক্তচাপ কমতেছে, তাদের রক্তে চিনির মাত্রাও কমতেছিল। আমরা তাদের ঔষধগুলি অজটিল করা বা সহজ সরল করি। আমি প্রতি 6 মাসিক রিপোর্ট পাঠাই প্রাইমারি কেয়ার, স্পেশালিস্ট মেডিসিন, পেইন ক্লিনিক এই সকল সংস্থাগুলোর কাছে। রিপোর্টে লিপিবদ্ধ করি আমরা কি দেখছি, কি করছি ইত্যাদি বিষয়ের উপর। তাছাড়া আমি রিপোর্ট করি হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। আমাদের সাফল্যের মূলে ছিল 3টি খাদ্য সমষ্টি এবং একটি জীবনযাপন প্রণালী পরিবর্তন। আর ধ্রুব বলছেন, যেহেতু আপনি উল্লেখ করেছেন যে আপনি অনেক জিনিসের মধ্যে একটি কাজ করেছেন যা আপনাকে সাহায্য করেছিল, আপনি নিজেকে নিজেই জিজ্ঞেস করেন, আমি ওই সব সাপ্লিমেন্টস গ্রহণ করছি, কিন্তু ওই সাপ্লিমেন্টগুলি কোন কোন খাবারে পাওয়া যায়? তাদের মধ্যে বেশি পরিমাণে কেন্দ্রীভূত আছে যেসব জিনিসের মাঝে, যেমন অর্গান মিট, কলিজা, হার্ট, কিডনি, লাংস ইত্যাদি, যেগুলি আজকের আলোচনা শুরুতে উল্লেখ করেছেন। যেমন আপনি উল্লেখ করেছেন বোন ব্রথ, ফাইবার এবং অর্গান মিট। আপনার রোগীগণ যারা আয়োয়ার পল্লীতে থাকেন, জীবনযাপন করেন ফুড স্ট্যাম্পের উপর নির্ভর করে, তারা অর্থনৈতিক পরিসীমার সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছেন। তারা কিভাবে অর্গান মিট জোগাড় করতে পারেন? অথবা আপনারা তাদের উপর কি ছেড়ে দিয়েছেন যাতে রোগীগণ খুঁজে খুঁজে দেখতে পারেন, পাইলে পাইলে নইলে নাই? তিনি উত্তর দিচ্ছেন, আয়োয়াতে খুব বেশি সংখ্যক হরিণ পাওয়া যায়। অনেক জনগোষ্ঠী আছে সেখানে যারা বন থেকে শিকার করতে পারেন এবং ভেনিসন মানে হরিণের মাংসকে ভেনিসন বলা হয়। তাদের লকারে ভেনিসন মাংস যত্ন করে রাখেন। তাই
আমরা রোগীদেরকে বলি তারা যেন স্থানীয় সম্প্রদায়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে শিকারীগণ কিছু মাংস গরিব রোগীদেরকে দেবেন কিনা। আমরা তাদেরকে সপ্তাহে অন্ততপক্ষে এক বেলা হার্ট, কলিজা অর্থাৎ অর্গান মিট খেতে বলি। আমরা কথা বলতাম হাড় এবং খুর পানিতে জাল দিয়ে বোন ব্রথ তৈরি করার কথা, কিভাবে তৈরি করতে হয় শিখাতাম। আমরা আরো বলতাম ফাইবারের গুরুত্ব সম্পর্কে, লোকদেরকে শিক্ষা দিতাম কিভাবে ফ্র্যাগমেন্টেড বা গাঁজানো খাবার তৈরি করা যায়, যেমন সাওয়ারক্রাফট, কিমচি। আমরা বলতাম অনেক সবজির কথা। 1 গাঢ় সবুজ পাতা সমৃদ্ধ শাকসবজি, 2 বাঁধাকপি গ্রুপের শাকসবজি, 3 পেঁয়াজ গ্রুপের শাকসবজি, 4 মাশরুম পরিবারের শাকসবজি এবং 5 উজ্জ্বল রঙের শাকসবজি যেমন বিটস, ক্যারটস, ক্যাপসিকাম, মিষ্টি আলু, পার্পল বা লাল রঙের বাঁধাকপি। আমি তাদের বলতাম যে তারা যেন দৈনিক 9 কাপ বা 9 থাল সবজি প্রতিদিন খান। তারা জিজ্ঞেস করতো আপনি নিশ্চয়ই 9 কাপ প্রতি সপ্তাহে খেতে বলছেন? আমি উত্তরে বলতাম না, 9 কাপ প্রতিদিন খেতে হবে। 3 কাপ সবুজ গ্রুপ থেকে, 3 কাপ সালফার গ্রুপ থেকে, 3 কাপ গাঢ় রঙের সবজি গ্রুপ থেকে বাছাই করে খেতে হবে। এটা ম্যান্ডেটরি। ধ্রুব বলছেন গরিব লোকজন কিভাবে দামি শাক পাতা কিনবেন? টেরি বলতেছেন ক্যাবেজ, বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেগুলি খুব কম দামে কিনতে পারেন তারা। অন্য বিষয়গুলির মধ্যে আমরা আলোচনায় আনতাম কত সহজে কেল, কলার্ড শাক সমূহ ফলানো যায়। আপনি যদি সূর্যের আলো পান, আপনার যদি 1 খণ্ড ভূমি থাকে, অথবা আপনি টবে মাটি ভরে ওগুলো ফলাতে পারেন। ওই সকল সবুজ পাতার সবজি উৎপাদন আপনার সামর্থ্যের মধ্যেই আছে। তাছাড়া বন বা রাস্তার ধার থেকে, মাঠ থেকে কুড়িয়ে পেতে পারেন শাকগুলি, যেমন ড্যান্ডেলিয়ন গ্রিনস বসন্তে আপনা আপনি গজায়। ওইগুলি আগাছা বলে উপড়িয়ে না ফেলে কয়েকদিন অপেক্ষা করুন, আপনার শাক জোগাড় হবে। তাছাড়া বন থেকে মাশরুম কুড়িয়ে আনতে পারেন। আমরা আরো একটি জিনিস করি, আমরা একটি ড্যান্ডেলিয়ন পাতা দলের একজনের হাতে দিয়ে বলি প্রতিজন ওখান থেকে একটু একটু করে চাবাও এবং বলো ওটা কিরকম তিতা। তারপর আমরা সবুজ শাক রান্না করি, তাদের সামনে ডেমনস্ট্রেট করি। ভেড়ার চর্বিযুক্ত মাংস দিয়ে বেকন বানাই, তারপর সবুজ শাকের সাথে বেকন মিশ্রণ করে ওইগুলি একসাথে ঘি অথবা ক্যানোলা অলিভ তেলে হালকা ভাজি বা সতে করি। আমরা অংশগ্রহণকারীদের মাঝে বেকন সহযোগে পাকানো সবুজ শাক বিলি বন্টন করি, অর্থাৎ খাওয়াই। তারা খেয়ে খুব স্বাদ পান এবং বলেন ওয়াও খেতে দারুণ। উল্লেখ করা যেতে পারে সবাই উপলব্ধি করেন তেতো শাক যে মজাদার খাবার হতে পারে, যা মাইটোকন্ড্রিয়ার জন্য খুবই উপকারী। 9 কাপ দিনে খেতে হবে ব্যাপারটি ভাবতে যত না কঠিন, আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে রন্ধন প্রণালী খুবই সহজ একটি ব্যাপার। আপনি পুরো বেকন নিলেন, প্রথম ফ্রাই করলেন যতটুকু আপনার পছন্দ। ভাজা বেকন একটি পাত্রে রাখলেন, কেটে ছোট ছোট টুকরা করলেন। বেকনের ফ্যাট বা চর্বি ফ্রাই প্যানে বা স্কেলেটে রেখে দেন। এরপর সবুজ শাক ছোট ছোট করে কেটে সেই বেকন ফ্যাটের বা স্কেলেটে বা ফ্রাই প্যানে ঢেলে দিন। তার সাথে পেঁয়াজ দিন, রসুন দিন, মাশরুম দিন, আপনারা ঘিও দিতে পারেন। হালকা নাড়াচাড়া করলেন যতক্ষণ না শাকের তাজা ভাব একটু কমে যায় বা নিস্তেজ হয়ে যায়। যদি কেল বা কলার্ড শাক হয় তাহলে 1 থেকে 3 মিনিট নাড়াতে হবে। খেয়াল রাখবেন সেগুলি যেন অতিমাত্রায় রান্না না হয়, তাহলে পুষ্টি কম্পাউন্ডগুলি হারিয়ে যাবে। এরপর চপড বা কাঁটা বেকনগুলি শাকপাতার উপর রাখুন এবং সেভাবে প্রত্যেকে পরিবেশন করুন। যদি সুস্বাদু না হয় বা কম স্বাদের হয়, বেকনের পরিমাণ দ্বিগুণ করুন। পুনরায় খেয়ে দেখুন। মনে রাখবেন খাবার খেতে যেন কখনো মনে না হয় যে আপনি জোর করে মুখে পুড়ছেন। লক্ষ্য রাখতে হবে মজাদার ভাবটি যেন বজায় থাকে পরিবেশন করার সময়, খাবার গ্রহণের সময়। উপস্থিত সবাইকে বলি যে আপনি চর্বি কম দেবেন শাকে, তখন তেতো স্বাদটি জিহ্বায় ধাক্কা দেবে, অর্থাৎ চর্বি বা তেল শাকে বেশি দিতে হবে। খাবারটি কেউ খেতে চাইবে না, তা উপকারিতা থেকে বঞ্চিত হবে। আপনি এবং আপনার সন্তানগণ ওগুলি খেতে পছন্দ করবেন, তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই যথেষ্ট চর্বি দেন বা তেল দেন শাক পাতা রান্নায়, যাতে তেতো ভাবটি লুকিয়ে রাখে। তারপরেও যদি শাক পাতা খেতে স্বাদ না পান, তাহলে ব্যালসেমিক ভিনেগার বা অ্যাপল সাইডার ভিনেগার অথবা লেবুর রস
মিশান শাক পাতায় রান্নায়, সেগুলি পিএইচ কমাবে, তেতো ভাব হটিয়ে দিবে। তারপর সবুজ শাক পাতাগুলি খেতে আরো অসামান্য মজাদার হবে। ধ্রুব বলছেন, কতটুকু ফাইবার খেতে হবে? লোকেরা কি মেপে পরিমাণ ঠিক করেন? আপনি বলেছেন প্রতিদিন 9 কাপ গাঢ় সবুজ শাক পাতা, সালফার সবজি, উজ্জ্বল রঙের সবজি। আপনি যদি গ্রাম ওজনে মাপেন তাহলে সেটার পরিমাণটা কিরকম একটু বলুন। টেরি বলছেন, আমি মনে করি গ্রাম হিসেবে ওজন করে না দেখে চলুন আমরা কথা বলি, আমরা কোন জিনিসটি দেখলে বুঝতে পারবো যে একজন পরিমাণ মাফিক শাক পাতা সবজি খেয়েছেন। হ্যাঁ, আমি চিন্তা করি আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে প্রতিদিনকার মাইক্রোবায়োম কি অবস্থায় আছে। নিচে ব্রিস্টল স্টুল চার্ট দেখানো হলো, 7 ধরনের মল প্রদর্শন করা হয়েছে, 7 ধরনের পায়খানার নমুনা। টেরি বলছেন, মলের গঠন প্রণালীতে বা শ্রেণী বিভাগে দেখানো হয়েছে আপনার মল দেখতে কেমন। শ্রেণী নাম্বার 1 থেকে 7 এর মধ্যে আপনার মলটি দেখতে ঠিক কোন টাইপের মতো, উহা বেশ সাহায্যকারী। আপনার কি কোষ্ঠকাঠিন্যতা আছে? আপনার কি ডায়রিয়া হয়েছে? ইহা পুরোমাত্রায় একটি গবেষণা কৌশল যা 7 শ্রেণী বিভাগে দেখতে পাচ্ছেন। তবে রোগীগণ শ্রেণী নম্বর স্মরণ রাখতে পারেন না। তারা পরিভাষাটি বুঝতে পারেন অনায়াসেই। তারা প্রশ্ন করতে পারেন, আপনি কি শক্ত পাথর টুকরার মতো মল ত্যাগ করছেন? আপনি কি শুকনো কাঁটাযুক্ত টুকরো টুকরো মল বের করছেন? আপনি কি মসৃণ সাবলীল টুকরো মল ত্যাগ করছেন? আপনি কি সাপের মতো দেখতে মল ত্যাগ করছেন? আপনি কি পুডিনের মতো মল ত্যাগ করছেন? আপনি কি চায়ের মতো মল ত্যাগ করছেন? আমরা সবাই হাস্যরস করি ব্যাপারটি নিয়ে। আমি বলি, ঠিক আছে, এখন আমরা ঠিক করলাম নিখুঁত মল দেখতে হবে সাপের মতো এবং রং হবে সবুজ। কিন্তু যদি সাপটি আপনার পাজামাতে বা লুঙ্গিতে বা পেটিকোটে লেগে যায় তাহলে উহা কিছুতেই নিখুঁত পায়খানা বা মল হতে পারে না। আমি চাই আপনি সহজে পেট খালি করেন, আপনি যাতে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি চায়ের মতো বা পুডিং এর মতো পায়খানা করেন তাহলে আপনাকে কম পরিমাণে ফাইবার খেতে হবে, আপনাকে বেশি পরিমাণে বোন ব্রথ খেতে লাগবে, সকল প্রকার শাক সবজি উত্তম রূপে রান্না করতে হবে, ঝোল বা স্যুপের মতো করে রান্না করে খাবেন। অন্যদিকে আপনি যদি শক্ত পাথর টুকরা পায়খানা করেন, কাঁটাযুক্ত কাঠের গুঁড়োর মতো, আপনাকে বেশি করে ফাইবার খেতে হবে, আপনাকে বেশি করে কাঁচা খাবার বা সালাদ খেতে হবে, বেশি গাঁজানো খাবার বা ফ্র্যাগমেন্টেড ফুড খেতে হবে। আমাদের সম্ভবত চিন্তা করতে হবে বেশি করে চিয়া বীজ বা তকমা বা ইসবগুলির ভুসি খাবারে যোগ করতে হবে। বেশি পরিমাণে মৌলিক যৌগিক কার্বোহাইড্রেট ভোজন প্রণালীতে যোগ করতে হবে। এইভাবে প্রক্রিয়াটি হবে কাজ করার মতো, শুধু তাত্ত্বিক আলোচনা নয়। লোকজন ক্লিনিকে আসতে এবং কথা বলতে পছন্দ করে তাদের সাপের ন্যায় মল নিয়ে। অর্থাৎ লোকেরা ক্লিনিকে আসেন, কথা বলেন, কার সাপের ন্যায় মল, কারণ এটা উত্তম। একজন অন্যজনের সাথে তুলনা করেন, বলতে পারেন হ্যাঁ তারা শক্ত কাঠিন্য মার্কায় ফেরত গেছেন কিনা, এবং তারা নির্ণয় করবেন করণীয় বিষয় সম্পর্কে। যেমন শক্ত পায়খানা হলে একটু বেশি মাত্রায় ফাইবার খাওয়া বাড়াবেন, অথবা নরম হলে সালাদের পরিমাণ কমাবেন, সবজি উত্তম রূপে রান্না করে খাবেন। গ্রাম হিসেবে মেপে খাবার চাইতে উদাহরণ দিয়ে বর্ণনা করলে সবাই তা বুঝতে পারেন সহজে এবং মেনে চলতে পারেন অনায়াসে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে চাপ দিন, বেল আইকন প্রেস করুন। যখনই নতুন ভিডিও পাবলিশ হবে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। অন্যদের সাথে শেয়ার করুন, কমেন্টস করুন। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।